হ্যাঁ, যেমন পোল্যান্ডে আপনার আসি বিদায় যে আমি বাঙালি, আমি মুসলিম, আমার পরিচয় থাকবে না, বিষয়টা এমন না। জি, যেমন আপনার এখানে অলরেডি ফুটাই তুলছেন আপনি আপনার পরিচয়, আপনি আপনার দাড়ি, টুপি, প্লাস এখানে আপনার ফ্ল্যাগ, দেশের ফ্ল্যাগ, হ্যাঁ, সব কিছুতেই আপনি ফুটাই তুলছেন এবং আপনি একজন একজন গর্বিত মুসলিম এবং গর্বিত দেশপ্রেমী। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুব ভালো লাগলো ভাই, আসলে এটা আমি নিয়ে আমার appreciate কোনো করতেছি। মানে ইয়া নাই। হ্যাঁ, প্রথমে একটু ইয়া হইতো যে এখানে আমাদের স্ম্যাক কাবাবের দুই মালিকের এক মালিক পার্টনার। ভাইয়া, আপনার পরিচয়টা আপনি যদি নিজে দিতেন আগে। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, সবাই শাহাব বলে আমাকে চেনে। জি, আমার দেশের বাড়ি সিলেটে। আমি প্রথমে 3.5 বছরের মতো লন্ডনে অনার্স করে, তারপর পোল্যান্ডে মাস্টার্স করার জন্য আসছিলাম। তারপরে কত সালে? 2013-এ লন্ডনে ছিলাম, তো 2016-এর লাস্টে এসে পোল্যান্ডে আসছি। তো আপনার 2016 থেকেই পোল্যান্ডে আসছি। 16 থেকে না? তো 2016 থেকেই আপনি কেবাবের বিজনেস শুরু করছেন নাকি? 2016 থেকে শুরু করি নাই, 2016-এর সেপ্টেম্বরে আসছিলাম। সেপ্টেম্বরের পরে 3-4 মাস কাজ করছি। তারপর থেকে জানুয়ারি থেকে আমরা স্টার্ট করছি প্ল্যানিং এ। আমি আমার বন্ধু মিলে প্ল্যানিং করছি বিজনেস করব। তারপর আমরা 2017-এর মার্চের 25 তারিখে এই দোকান উদ্বোধন করছি। এটাই আমাদের প্রথম ব্রাঞ্চ। এখানে আপনাদের প্রাথমিক ইনভেস্ট কত ছিল? আপনার পকেটে কত টাকা ছিল? প্রাথমিক ইনভেস্ট আমাদের এখানে ছিল বা পোল্যান্ডের জলতি হিসেবে প্রায় 1,10,00,000 জলতি তখন। দুই ভাই মিলে নিছেন? হ্যাঁ, প্রায় 25,000 ইউরো। প্রায় 25,000 ইউরো। এখন তো এত সস্তায় হবে না, না? হবে না। এখন যারা আপনার মতো স্টুডেন্ট, যারা লন্ডন থেকে অন্যান্য দেশ থেকে আসতেছে, তাদের উপায় কি? তারা কিভাবে বিজনেসম্যান? আগে বিষয়ে আসার পরে আপনি সুইচ করতে পারতেন ওয়ার্ক পারমিটে, কিন্তু এখন আর ওইটা নাই। এখন আপনি শুধু ওয়ার্ক পারমিটে আসলেই শুধু সুইচ করতে পারবেন, ওয়ার্ক পারমিট টু ওয়ার্ক পারমিট। বুঝতে পারছি। অন্য কোম্পানিতে আসলে আপনি ধরেন এই কোম্পানিতে সুইচ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনারা তো দেখলাম এই যে কেবাব চারিদিকে এখন এখানে ফেমাস না, লমজা শহরে আপনার হ্যাঁ, কেবাব খুব আমরাই famous। প্রথম বাঙালি কাবাব বলছি, বাঙালি স্টাইলে আমরা কাবাব দিচ্ছি। আসলে বাঙালি স্টাইল না, মানে আমরা নতুন ভাবে এটারে মানে তার্কি ডিজাইনে আমরা অন্যভাবে আর কি Modify করে নিছেন modify কেবাব। করে আমাদের নিজের মতো করে আমরা দিয়ে করছি। যে কেবাবের রোলার, এটা কি আপনারা নিজেরা বানান নাকি আপনারা কোথাও দেয়া যায়? না, আমরা এখানে যেটা বানানি না, যেটা বিফ, এটা আমরা কিনি। হ্যাঁ, হ্যাঁ। আর চিকেন আর যেটা চিকেন, যেটা মানে চিকেন বলে, চিকেন এসে যেটা, আর এই দেশের ভাষায় যেটা কুরচাক বলে, সেটা আমরা আগে নিজ হাতে বানাইতাম। এখন আমাদের রেসিপিটাকে একটু মডিফাই করে আমরা আমাদের চুজের কোম্পানিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা। কোম্পানি এখন আমাদেরকে বানাই, আমাদেরকে ডেলিভার করে আমাদের সব ব্রাঞ্চে। আপনার মন মতো করে বানাই দেয় না? বুঝতে আমাদের পারছি। রেসিপি অনুযায়ী বানাই দেয়। মানে তো এখন তো আমরা ওই নিজের মতো করে বানাই, আমাদের এখানের মধ্যে আমাদের সম্ভব হয় না। তো আমরা ওকে একটা রেসিপি দিয়ে দিচ্ছি, ওই রেসিপি অনুযায়ী আমাকে আমি বানাই দেয়। জি, জি। তো আপনারা তো দেখলাম ভালোই আছেন এখানে দুই পার্টনারে। আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা আসলে পার্টনার হিসেবে থাকি না, আমরা আসলে প্রথম অবস্থায় বন্ধু হিসেবেই ছিলাম। তো আমরা বন্ধু হিসেবেই আসলে ব্যবসা বাণিজ্য করতেছি। ওই পার্টনার হিসেবে যে আমরা দাড়ি কমা মেনটেন করে থাকি ওইরকম কিছু না। তো আমরা বন্ধু হিসেবেই আছি, বন্ধু হিসেবে আমরা আমাদের ব্যবসার প্রচার প্রসার বাড়াচ্ছে। জি, ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছে সবাইকে নিয়েই আমরা বাড়াচ্ছি। রিজিকের মালিক আল্লাহ। জি, জি। আপনাদের এখানে কমিউনিটিতে আপনাদের পুরো বাংলাদেশি লমজা শহরে কতটা জন বাংলাদেশি আছে? আমাদের আমরা শহরে প্রায় 20 জনের মতো বাংলাদেশি আছে, আরো 2-3টা রেস্টুরেন্ট আছে বাঙালি। আচ্ছা, আচ্ছা। সব মিলিয়ে 20-25 জন অ্যারাউন্ড। আর মসজিদ মসজিদ আমরা নিজের উদ্যোগেই মসজিদ বানাইছি। একটা রুম ভাড়া নিচ্ছি, রুমের আমরা রেন্ট পে করি। তো আমাদের মসজিদে আমরা শুধু জুমার নামাজ হয়, তারাবি হয়, ঈদের নামাজ হয়। তো ঈদের নামাজে অনেক মানুষ আছে, আশেপাশে আরো 4-5টা সিটি থেকেই মানুষ এসে জড়ো হয়, কারণ আমাদের আর মসজিদ নাই। আমাদের এখানে পরেই ওয়ারশোতে মেইন মসজিদ। তো আমরা এখানে ধরেন বলতে গেলে একটা ব্রাঞ্চ মসজিদই করছি। এখানে চেসনিয়ানরা নাকি মসজিদ বানাইছে? জি, জি, এখানে চেচনিয়ানরা মসজিদ বানাইছে বলতে আমরা মসজিদের রেন্ট ম্যাক্সিমাম 80% আমরাই পে করি, 20% ওরা পে করে। আর যেহেতু আমরা বাঙালিরা ওরকম মসজিদ বানানোর একটা অথরিটি আনতে পারি না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে ওরা মুসলিম হিসেবে ওদের পোল্যান্ড সরকারের কাছে একটু বেশি অগ্রাধিকার থাকে। তো সেজন্য আর কি ওদের কাছ থেকে আমরা ওরাই ওরা কি পুলিশ পাসপোর্ট সব হোল্ডার, পাসপোর্ট হোল্ডার? পুলিশ পাসপোর্ট না মনে হয়, তবে পুলিশ রেসিডেন্ট কার্ড ওদের আছে, বাট ওদের অনেক প্রায়োরিটি বেশি।
বুঝতে পারছেন, পাশাপাশি দেশ তো। যে পাশাপাশি দেশ আরো সরকারি বা কূটনৈতিক দিক থেকে ওরা অনেক বেশি ইয়ে পায়। এই যে আপনি যে বাংলাদেশি পতাকাটা লাগাই রাখছেন পিছন দিয়ে, এটা কার আইডিয়া, আপনার না অভি ভাইয়ের? পতাকা, হ্যাঁ, ওই যে পতাকা লাগাই রাখছেন। দাদা এই বাংলাদেশের পতাকা তো এটা আমরা লাগাইছি যাতে এটা মানুষ বুঝে আর কেউ আসলে বুঝতে পারে যে বাংলাদেশি। না, ইউ আর প্রাউড অফ বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ ওই proud of বাংলাদেশ। এটা তো খুব ভালো, আমি কোথাও দেখি না এটা, মানে বোঝা যায় যে আপনাদের দেশপ্রেম কতটুকু ভিতরে আছে। ঠিক আছে, আমরা সবসময় এখানে মানুষ আসলে জিজ্ঞেস করে আমাদের আমরা কোন দেশ থেকে, জি তো আমরা বাংলাদেশ থেকে। তো পোল্যান্ডের ম্যাক্সিমাম মানুষ চিনে না, ওরা চিনে ইন্ডিয়াকে চিনে, চায়নাকে চিনে। তো আমরা ওই রকম ভৌগোলিক অবস্থান হিসেবে দেখাইতে হইলে বাংলাদেশ তো অনেক ছোট, তো আমাদেরকে বলতে হয় চায়না এবং ইন্ডিয়ার পাশের দেশ আমরা। তো এখন বর্তমান হিসেবে আমরা ব্র্যান্ড হিসেবে পরিচয় দিই যে ইউরোপের সব কাপড় আমাদের বাংলাদেশ থেকেই আসে। তবে আপনাদের আপনাদের অনেক সাহস আছে এবং আপনাদের ইমান অনেক শক্ত। দেখলাম দুই ভাইয়ের অনেক দাড়ি দেখলাম, দুই ভাইয়েরও দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা ধর্ম এবং দেশপ্রেম দুইটা নিয়েই আপনারা এখনো আছেন এখানে, ঠিক আছে। তো আল্লাহ আমাদেরকে জি। করতে হবে, এটা তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। জি আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আপনাকে তো মৃত্যু তো আপনার চির নির্ধারিত। জি, এবং আল্লাহ মালিক, আর কেউ নাই। আল্লাহ তো রিজেকের মালিক। এখন আমি হয়তো বাংলাদেশে থাকলেও এখানে যেভাবে আছে ওইরকম থাকতে পারতাম, জি, আল্লাহ রিজিক দিচ্ছে এখানে, সেজন্য এখানে থাকতে পারতেছি। আমি যখন 2011 সালে আপনাদের এই শহরের উপর দিয়ে যাচ্ছিলাম ওয়ারশোতে গাড়ি নিয়ে, জি। তখন কিন্তু দেখতাম এরা দেখলেই আমাকে কেমন ঘৃণা ঘৃণা করতো। আপনারা এখানে এখনো টিকে আছেন? না, আসলে ওদের মধ্যে একটা রেসিসন ভাব ছিল, এখনো আছে, 50% মানুষ আছে, কিন্তু আস্তে আস্তে ওরাও ডেভেলপ করতেছে, কারণ ওদের ছেলেমেয়েরাও বা ওরা নিজেও এখন এক্সপ্লোর করতেছে। আগে তো ওরা বাইরে যাইতো না, এখন ওরা লন্ডন, আমেরিকা, কানাডা ওরাও ঘুরতে যায়, ওরাও বুঝে যে না এইটা না। আর ওরাও এখন ধরেন আর্টিকেল পড়ে, ওরাও দেখে যে আমরা এই দেশের অর্থনীতিতে কতটা আমরা মানে সাপোর্ট করতেছি। আমরা এক একজন প্রায় 2000 মতো আপনার ট্যাক্স পে করতেছি, তাদের অর্থনীতিতে লক্ষ লক্ষ মানে ইউরো এসে এড হচ্ছে শুধু বিদেশিদের পারপাসে। এরা তারা বুঝতে পারে, যারা ধরেন অল্প শিক্ষিত, যারা বুঝে না, তারা হয়তো এরকম বিহেভ করে। বাট এখন আস্তে আস্তে অনেক ডেভেলপড হচ্ছে, প্রায় 70%, আমি বলবো 70% ওরা এখন রেজিস্ট্রেশন কাটাই উঠছে, 30% তো আর থাকবেই সেটা। এখানে এখন ওয়ার্ক ভিসা দেয়? ওয়ার্ক বিষয়টা খুব ডিফিকাল্ট এখন, আগে কিছু একটা ইজি ছিল, এখন খুব ডিফিকাল্ট। বাঙালিরা অনেকেই থাকে না, তো ওদের রেপুটেশন খারাপ হয়ে যায়, জি। ওই কারণে আর কি অনেক জিনিসই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার যারা রোমানিয়াতে আছে অনেকের যাদের জব নাই, তারা যদি এখানে আসে তাদের কি জব? তাদের হবে যদি ক্যাটাগরি ডি ভিসা থাকে, ওনারা যদি রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসে হ্যাঁ, বা অন্য যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসায় আসে, ক্যাটাগরি ডি লেখা থাকে, তাহলে এখানে আমরা আমাদের কোম্পানিকে সুইচ করাই দিতে পারবো। এখানেই না? হ্যাঁ হ্যাঁ, এটার জন্য ওদেরকে আলাদা আপনাদের টাকা দিতে হবে না, আপনি আপনারা সুইচ করে দিতে পারবেন? আমি আমার কাজের পারপাসে এমনি তো আসবেন, উনি কাজ করে, কাজের বিনিময়ে ওনাকে কাগজ করাই দিব। এবং এখন যদি আমি ভিডিও দেখে 100 জন ক্যান্ডিডেট থাকে, আমি তো আর 100 জন এফোর্ড করতে পারবো না, তারা কি হয়তো সব জায়গায় কোনো কোনো হ্যাঁ বিভিন্ন সেম কোম্পানিতে ওদেরকে যোগাযোগ করে দেওয়া যেতে পারে। আমি হয়তো 5 জন, ম্যাক্সিমাম 5 জন এফোর্ড করতে পারবো, আরো কোম্পানিতে আরো যারা লোক প্রয়োজন তারা হয়তো এফোর্ড করতে পারবে। তার মানে এখানে অনেক জবের ডিমান্ড আছে এখন। এখন পর্যন্ত আছে ডিমান্ড। আচ্ছা, ঠিক আছে। আর এভারেজ মনে করেন যদি এখানে আইসা 2-3 মাস কাজ শিখলো, কাজ শিখার পরে এভারেজ কত টাকা কামাই করতে পারবে এক একজন? 2-3 মাস কাজ শেখার পরে মিনিমাম এখন ধরেন 80 থেকে 1 লাখ টাকা কামাইতে পারবে। এত টাকা কামাইতে পারবে? 80 থেকে 1 লাখ। থাকা খাওয়ার খরচ? থাকা খাওয়া ফ্রি থাকবে। ওয়াও, বলেন কি! হ্যাঁ, থাকা তো অর্থনীতির অবস্থা খুব ভালো এখানে। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি ধরেন আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে। বিজনেস ভালো চললে, হ্যাঁ, ভালো চলছে, বুঝতে পারছি। সামার টাইমে বিজনেস ভালো চলে, এখন আমার মানুষ দরকার, এখন আমি মানুষ পাচ্ছি না। আবার উইন্টার টাইমে দেখেন বিজনেস স্লো হয়ে যাবে, ওকে বাদ দিয়ে দিবেন তখন? না তখন আমরা বাদ দেই না, আমাদের কোম্পানিতে আমরা তখন ধরেন আওয়ার্সটা কমাই দিই। বুঝতে পারছি। আমরা ওইরকমই আগে কথা বলে নেই ওনার সাথে যে আমরা যদি বিজনেসটা উইন্টার টাইমে কম দেয়, তখন ধরেন 10 আওয়ার্স এর জায়গায় আমরা 8 আওয়ার্স দিব, 8 আওয়ার্স এর জন্য 6 আওয়ার দিব, রেফোর্ডিটি মেনটেন করবো। আচ্ছা, আমি যে ভিডিওটা বানাচ্ছি এর নিচে যদি আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয় যে যারা রোমানিয়া থেকে আসতে চাও, ওনাদের সাথে যোগাযোগ করো, সমস্যা হবে? না ওইরকম সমস্যা হবে না, বাট মানুষজন তো খুদে প্রশ্ন করতে হবে। খালি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবি। ইমেল অ্যাড্রেস দিলে ভালো হবে, ইমেল ইমেল করো, তোমরা জব লাগলে এখানে যোগাযোগ করে আইসো। হ্যাঁ হ্যাঁ, তবে বাংলাদেশ থেকে যোগাযোগ করে লাভ নাই, বাংলাদেশ থেকে আনতে পারবে না সে, হয়তো রোমানিয়া থেকে আসলে রোমানিয়া বিচার থেকে লাগবে না, এই জন্য পারবে হেল্প কেউ করতে। যদি ওয়ার্ক পারমিট ভিসা থাকে হ্যাঁ। বা আপনার রেসিডেন্ট কার্ড থাকে, জি, তাহলে যোগাযোগ করলে জবের ব্যবস্থা করা যাবে, বা আমাদের জি। এখানেও জবের এখন অপরচুনিটি আছে, আমরা দিতে পারবো। জি। আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, এখানে থাকবেন? ভবিষ্যৎ প্ল্যান বর্তমানে আল্লাহ তো কি লিখতে জানি না, নিজের মালিক আল্লাহ। তবে বাচ্চা কাচ্চা আমার তো একটা মেয়ে আছে, তো
মানুষ করতে গেলে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে গেলে এই দেশে এটা সম্ভব না। প্ল্যান কোথায়? তো এখনো কোনো প্ল্যান এরকম করি নাই। তো ভাবতেছি একটা ভালো কোনো কান্ট্রিতে, আমেরিকা, এরকম একটা কান্ট্রিতে, আমেরিকা বা লন্ডনে একটা মানে বাচ্চা কাচ্চা মানুষের জন্য এটলিস্ট। লন্ডন। লন্ডন তো আমেরিকা ভালো, আমেরিকা চলে যান। আমেরিকা আমার ফ্যামিলি অনেকজনই আছে, হ্যাঁ। আমার চাচাতো বোন, চাচাতো ভাই সবাই আছে আমেরিকাতে। এখানে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য আসলে খুব ডিফিকাল্ট এই দেশে, আমি নিজেও জানি এটা। আমি কাউকে রিকমেন্ড করি না আমি নাই তো কোনো ধরনের এখন পর্যন্ত কোনো পারপাস হয় নাই। আর এখানে ধরেন যারা পোল্যান্ডে, যাদের আমাদের যারা সিনিয়র ভাইয়েরা আছে, যারা এখন পশ বা ধরেন যারা এখন সফল ব্যবসায়ী, সবাই ধরেন ওয়াইফ এবং কিডস সবাই ধরেন পুলিশ। তো ওরাও ওইরকম কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ধরেন যে মসজিদ তারা 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 কালচারের সাথে ইন্টিগ্রেট নিজেরা কইরা নিছে, তারা নিজের কালচার করতে পারতেছে না। এটা ওনাদের দোষ না, আসলে নর্মালি ভাবে এটা হয়ে এটা যায় হয়ে যায়। হ্যাঁ বুঝতে হয়ে পারছি। যায়। তো এই জন্য আসলে হচ্ছে না। ধরেন এখন যদি কেউ অনেকেই আছে অনেক সফল ব্যবসায়ী, ওর সাথে অনেক সফল ব্যবসায়ী, কিন্তু দেখা যায় যে ওনাদের ওয়াইফ এবং কিডস ফ্যামিলি হয়ে গেছে পুলিশ, এই কারণে ওরা আর আটকে গেছে। মানে আটকে গেছে, ওনারা পারতেছে না। জি, এই জি। জায়গায় যদি আমার একজন ধরেন বাংলাদেশি বাচ্চা ওয়াইফ হইতো বা যে হইতো, তো আমি নিজে চিন্তা করতেছি যে যে একটা যদি মাদ্রাসা করা যেত, যে করা যেত। কারণ আমার নেক্সট প্ল্যান হচ্ছে, আমি যদি বাংলাদেশ থেকে কখনো কোনো মানুষ আনি আমার দোকানের জন্য, তো আমি একটা হাফিজ ছেলেকে নিয়ে আসবো, আচ্ছা আচ্ছা। যে আমার দোকানে কাজও করতে পারবে, আমার আমি মেয়েকে যদি বাসায় আমি পড়াইতে যদি পারবে। একটা হাফিজ জোগাড় করে দেই, তার জন্য ট্রাই করবেন? হ্যাঁ, ট্রাই করতে পারেন। তো এই মুহূর্তে আমরা আনতে পারবো না, বছর খানিক পরে আর কি আমাদের কোম্পানিতে এস্টাবলিশমেন্ট আর একটু হওয়ার পরে আমরা ধরেন আনার ট্রাই। একটা মানে এক্সাম্পল দিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, আপনার উদ্দেশ্য খুব ভালো, উদ্দেশ্য ভালো আপনার। একটা বললাম তো এরকম একটা মন মানসিকতা থাকতে হবে। ধরেন অবশ্যই হ্যাঁ, আপনার উদ্দেশ্য ভাই আমি এপ্রিসিয়েট, আমার আসলে ভালো লাগছে। আপনার উদ্দেশ্যটা এখানে আনতে পারলে আসলে খুব ভালো হবে। হ্যাঁ আপনার সব হবে, আপনার সব হবে, প্লাস হচ্ছে গিয়ে আমার সবে না, মেইন কথা হচ্ছে আমার বাচ্চাটার তো একটা পড়ার যে হবে, জানো? বুঝতে পারছি। মানে আমি যত ভালোভাবেই পড়াই, অত আমারটাতে ক্যাচ করবে না এত তাড়াতাড়ি, না বুঝতে অন্যটা পারছি। যেভাবে ক্যাচ জি করবে। জি এটা আর কি প্ল্যান নিছি আর কি, আমি বাকিটা আল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ। তো আর আপনি এখানে স্টুডেন্ট বিষয়ে আসার কি কি চ্যালেঞ্জিং? এখানে স্টুডেন্ট বিষয়ে কি আইএলটিএস লাগে শুনছি 6 পয়েন্ট। এইখানে তো আমি তো এখানে ডাইরেক্টলি স্টুডেন্ট ভিসা আসি নাই, আমি ছিলাম প্রথমে লন্ডনে বুঝতে ছিলাম, পারছি। এখান থেকে গ্রাজুয়েট করার পর এইখানে আসছি। তো আমার ওইরকম কোনো আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগে নাই। আমি তো স্টুডেন্ট বিষয় সম্পর্কে আপনি কিছু বলতে চান? জি, স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলতে চান? স্টুডেন্ট সম্পর্কে বলতে চাই, স্টুডেন্ট সম্বন্ধে আমার এত আইডিয়া নাই এখন, কারণ আমি 2016 মাত্র 6 মান্থের মতো আমি ক্লাস করছি। তো স্টুডেন্টের জন্য বলবো যে স্টুডেন্ট ভিসায় পোল্যান্ডে এত বেশি মানে ইন্টারেস্ট সুবিধাজনক না। ইন্টারেস্ট না দেখাই না, এই জন্য যে এখন স্টুডেন্ট ভিসা থেকে আপনি অন্য কোনো ভিসায় মুভ করতে পারবেন না, কিন্তু আপনি লো কস্টে পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ লো কস্টে পড়াশোনা করতে পারবেন, ইউরোপের অন্য কান্ট্রি থেকে এই দেশে লো কস্টে পড়াশোনা করতে পারবেন। বাট আমার এত আইডিয়া নেই কোন সাবজেক্ট গুলাতে হ্যাঁ, বুঝতে পোল্যান্ডে এত পপুলারিটি। জি। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ফিনল্যান্ড, জার্মানি, সুইডেন ওগুলাতেই প্রেফার করে। আর পোল্যান্ডে ধরেন আপনি আসলে পার্ট টাইম জবেরও অপশন তত বেশি পাবেন না। জি 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 তো এই ক্ষেত্রে ধরেন স্টুডেন্ট যারা আসে তাদের তো একটা পার্ট টাইম জব না হলে তো পকেট মানি হয় না। জি জি। যতই- তাহলে চলেন যতই- আপনাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিই। ওই যে এখানে আছে, ভালোই। এখানে আছে সবাই। আব্বা, এই যে উনি হলো ওই দোকানের মালিক, পরিচয় হন। ওনার দেশের বাড়ি সিলেট। ওটা আমার ভাই, ওটা আমার ভাই। আর ওইখানে আমার আম্মা আছে আর আমার ভাবি আছে। আমার ছেলে, সাদিক সালাম দাও, সালাম দিছো? সালাম দিছো? এই আমার মেয়ে এখানে, আরেকজন ছেলে খাচ্ছে। তো দীর্ঘ একটা ইন্টারভিউ কাটাইলাম ভাইয়া, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ইনশাআল্লাহ কোনো একটা ফিনল্যান্ডে যাওয়া হইলে অবশ্যই কোনো এক সময় আপনার দাওয়াত রইল, অল টাইম দাওয়াত রইল আপনাদের সবার। আর আপনারা যদি ফিনল্যান্ডে মুভ করতে চান, কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমি করবো ইনশাআল্লাহ। আমার বাসায় আসলে অনেক খুশি হতো আমার বাচ্চাদের দেখে যেতে। বাসায় এখন যাওয়া সেটা রাস্তার ভিতরে আছে তো। আমি তো চায়ের দেশের মানুষ, সিলেটে তো চা খাইতে পারতাম। চা খাইবেন নি আপনার বাসায় যাইয়া? মানে কি এটা পল্লী শব্দ, এটা শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। সুস্বাদু? ওয়াও, নাইস শব্দ ইউজ করা হয়েছে। এই যে আপনাদের দুই ভাই, দুই বন্ধুর ছবি উঠাবো স্ম্যাকের সাথে। অভি ভাই দেখেন যে একটা ব্যবসায়ীর গুণাবলী দেখেন।
এই যে ওই ভাই ময়লাগুলা টোকাইতেছে দেখেন, এটা কিন্তু সবার চোখে পড়বে না। না না, এটা কিন্তু একটা গুণাবলী। সে তার দোকানের মানে গুডউইল রক্ষা করার জন্য মানে দোকান টোটালি ক্লিন রাখতেছে। তো অভি ভাই, আপনি পোল্যান্ডে কতদিন আছেন? আপনার পার্টনারের ইন্টারভিউ নেওয়া শেষ? আচ্ছা, এই তো প্রায় 8 বছর না স্যার, 8 বছর। 8 বছর ধরে আপনি 8 বছর ধরে সে পোল্যান্ডে আছে। আপনি লন্ডন থেকে এসেছেন তাই না? জি জি। লন্ডন থেকে কি এখানে স্টুডেন্ট বিষয়ে এসেছিলেন? হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে আসছিলাম। তখন কি ইজি ছিল আসা না? ইজি বলতে জানি না, তবে আমরা লন্ডন থেকে ভিসা নিছি অনেক কাহিনীর পরে আর কি। আমাদের অনেক জিজ্ঞেস করছে যে মানে পোল্যান্ডে কেন যাবেন, ওইখানে কি লেখাপড়া করার জন্য না অন্য কোনো চিন্তা আছে, এই ছিল। তো আমরা অনেক ওই আমাদের কাছে অনেক পেপার চাইছে। হ্যাঁ। আমরা যাই হোক ওই বিভিন্ন উপায় এগুলো টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে করে দিচ্ছি, পরে হয়েছে ভিসা আর কি। খুব ইজি হয় না। তা আপনি যে এই শহরে আছেন, আপনার মাশাল্লাহ, আপনি নবীজির সুন্নত পালন করতেছেন, আপনি দাড়ি রাখছেন, টুপি রাখছেন। আপনার এখানে কোনো এগুলা নিয়ে ফেস করতে হয় না কোনো সমস্যা, রেসিজমের সমস্যায়? রেসিজমের কথা বলতে গেলে এগুলো খুব কম আসলে, দুই একটা ফেস হয়েছে, বাট নর্মালি এই যে এই 8 বছরে কোনো অফিস বা কোথাও কেউ বলে নাই যে না এই দাড়ি কেন রাখছো বা টুপি কেন পরছো, বা আমার ওয়াইফ পুরা মানে ফুল মানে পর্দা মেনটেন করে চলাফেরা করে। নিকাব পরে নাকি হ্যাঁ, হিজাব? হিজাব নিকাব ফুল, হাত মোজা পা মোজা ফুল ফুল সুন্নাহ। কোনো সমস্যা হয় না? না, কোনো প্রবলেম হয় নাই, কেউ জিজ্ঞাসা করে নাই যে এটা কেন করো। হ্যাঁ, এই 8 বছরে দুই থেকে একটা হ্যাপেন্ড এরকম হয়েছে যে অনেকে বলছে যে তালেবান, অনেকে বলছে যে এইসব, মানে এগুলা দুই একটা। দূর থেকে, কিন্তু কাছাকাছি দুই একটা। আইসা তো না, সেটা। কাছাকাছি আইসা কেউ বলে নাই, আর যারাই বলছে আমার কিছু বলা লাগে নাই। ও ওয়াও, ইম্পর্টেন্ট জিনিস। কি কি বলেন বলেন বলেন। দাড়ি টুপি তো এখন শুধু এটা পোল্যান্ডের সমস্যা না, এটা তো বাংলাদেশেও সমস্যা আছে। ব্যাংকের জবে দাড়ি রাখতে দিতেছে না, বিভিন্ন হ্যাঁ। জায়গায় দাড়ি রাখতে দিতেছে না। আমার চার্জারটা এখানে। হ্যাঁ রেসিস্ট তো শুধু আপনি এই দেশে করলেও হবে না, বাংলাদেশেও তো রেসিজম আছে। হ্যাঁ, বাংলাদেশে আরো বেশি বেশি, বাংলাদেশে দাড়ি বেশি। টুপি তাদের সাথে থাকবেই racism। কমেন্টস করছে, বাট আমার কিছু বলা লাগে নাই। পাশ থেকে যারা ছিল ওরাই দেখছি ওরে ডিপেন্ড করছে, আমার কিছু বলা লাগে না। ওরাই দেখছি, ওরা বলছে যে তুমি স্টুপিড, তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, তুমি ম্যানার জানো না, এই সে ওরাই করে দিচ্ছে, আমার কিছু বলার দরকার নেই। মানে তাহলে যেটা বোঝা গেল যে এখানে না, এখানে মানুষ, হ্যাঁ, প্রথম যখন আমরা আসছি তখন অনেকে বলে যে না, বিদেশের মাটিতে যাইয়া আমার মডার্ন হয়ে চলতে হবে। এই সম্পর্কে কিছু বলেন, কারণ আপনি না ভাই, আমার মতামত কি আসলে, আমি আমার মতামত বলি। মানুষকে কি রকম চিন্তা করে আমি জানি না, আমি আমারটা বুঝি ভাই। আমি আমারটা বুঝি যে আমার যে অরিজিন, হ্যাঁ, আমার যে শিকড়, আমার যে পরিচয়, যে আমি যেই দেশেই যাই যেইখানেই যাই আমার ওই পরিচয় তো আমার থাকে। হ্যাঁ, যেমন আপনার অসুবিধায় যে আমি বাঙালি, আমি মুসলিম, আমার পরিচয় থাকবে না, বিষয়টা এমন না। জি, যেমন আপনার এখানে অলরেডি ফুটাই তুলছেন আপনি আপনার পরিচয়, আপনি আপনার দাড়ি টুপি প্লাস এখানে আপনার ফ্ল্যাগ, দেশের ফ্ল্যাগ, হ্যাঁ, সবকিছুতেই আপনি ফুটাই তুলছেন, এবং আপনি একজন একজন গর্বিত মুসলিম এবং গর্বিত দেশপ্রেমিক। হ্যাঁ, খুব ভালো লাগলো ভাই, আসলে আমি আমার appreciate কোনো করতেছি। মানে ইয়া নাই। হ্যাঁ, প্রথমে একটু ইয়া হইতো যে টুপি কোট করতেছি, প্রথম থেকে তো আর টুপি কোট করতাম না। হ্যাঁ প্রথম থেকে ইয়া করতাম না, আস্তে আস্তে প্রথমে প্যান্ট উপরে পরা স্টার্ট করি। এরপরে চিন্তা করি যে না ঠিক আছে দাড়ি। আর এমনিতে আমি যেই ফ্যামিলিতে বিয়ে করছি, জি, আমার ফ্যামিলি, আমার শ্বশুর একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মাশাআল্লাহ। আমার ওয়াইফও মাদ্রাসায় লেখাপড়া করছে, তো তারা ধার্মিক মানে ফ্যামিলি। তো সবকিছু মিলাই টিলে কারণ ভাই দিন শেষে তো মরা লাগবে, বয়স হইতেছে, বাড়তেছে, আস্তে আস্তে মরার চিন্তা আসতেছে। তো চিন্তা করতেছি যে দেখি নিজে কতটুকু ট্রাই করতে পারি, কবুল তো আল্লাহর হাতে, আল্লাহ কবুল করবেন অবশ্যই। নিজের ন্যায় কতটুকু আছে বা চেষ্টা করে দেখি কি হয়। তো পরে আস্তে আস্তে স্টার্ট করছি যে হ্যাঁ ঠিক আছে দাড়ি রাখা যায়, তারপর টুপি পরা যায়। কে কি বললো না বললো এগুলা বদার করে লাভ নাই। নিজস্ব অপিনিয়ন আমি তুলে ধরি। আমি এই শহরে এই রাস্তা দিয়ে আমি যারাই ওয়ারশোতে যাবে অথবা ইউরোপ ট্যুরে আসবে, ফিনল্যান্ড থেকে এই রাস্তাটা দিয়ে যাইতে হবে। হ্যাঁ, এটা আমি এই রাস্তা দিয়ে যাইতাম 2011 সালে প্রথম আসছি, এবং কন্টিনিউ অনেকবার গেছি। তা আমি কিন্তু ওনার মতো এই যে টুপি দাড়ি নাই, তারপরে আমি অনেক রেসিজমের শিকার হয়েছে। রেসিজম মানে কি, দেখলে মনে হয় নাক ছিটকাইতো যে এটা দেশের কি দেখতে কেমন দেখা যায় এরকম। তারপর উনি দেখেন আপনি এই এই এই
ফানাটিক এবং রেসিস্ট জায়গায় উনি দাড়ি টুপি পরে ওনার ধর্ম পালন করতেছে এবং উনি ওনার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এখানে পাসপোর্ট দিয়ে, এবং ওনার ওখানে ফুল ফুল কাস্টমার, এখানে ফুল কাস্টমার। তো ঠিক আছে, প্রথম যখন আমরা এখানে আসছি তখন ওরা একটু মানে আনফেমিলিয়ার ছিল, যে আমাদের স্কিন দেখে নাই বা একটু ইয়া করতো। বাট পরে আস্তে আস্তে আমাদের সাথে মিশছে, দেখছে যে আমরা কেমন মানুষ। ঠিক আছে, পরে আস্তে আস্তে এখন তো 8 বছর হয়ে গেছে, সবাই চেনে এখানে মোটামুটি। সবাই জানে যে আমরা মুসলিম, আমরা হালাল খাই। হ্যাঁ, আমাদের মানে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা পর্দা করে, বা আমরা শুক্রবারের দিন নামাজ পড়তে যাই, দোকান অফ রাখি। এগুলো ওরা এখন জানে, এখন সবাই দেখলে এগুলো বুঝে। ঠিক আছে, এখন আর মাশাআল্লাহ। অ্যাটলিস্ট এই শহরে এরকম সমস্যা হয়। তো ভাইকে সবাই চিনে রাখেন, ওনার নাম অবি ভাই। যারা নিজেকে মুসলিম হিসাবে গর্বিত মনে করেন, বাংলাদেশি হিসাবে গর্বিত করেন, সবাই ওনার সাথে যোগাযোগ করবেন। আপনারা পোল্যান্ডে আসলে ওনার সাথে দেখা করবেন, ওনার সাথে হ্যান্ডশেক করে যাবেন। এটা আমার সবার কাছে দরখাস্ত রইলো। উনি যেহেতু একজন মুসলিম হিসাবে সবাইকে মিস করেছে, সব মুসলিম ভাইকে মিস করেছে, তাকে সবাই সালাম দিতে আসবেন ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। আমার ফুল নেম হচ্ছে গিয়ে, যে অনেকে বুঝতে পারে যে ভাই ঠিক আছে ভাইয়ের নাম অভি। আমার এটা আসলে ফুল নেম না, আমার ফুল নেম হচ্ছে গিয়া আপনার ফুল নেমটা বলেন। আমার ফুল নেম হচ্ছে গিয়া আমিনুল ইসলাম অভি। তো অভি শর্টকাট, তো সবাই বলতে সুবিধা পায় ডাক নাম হিসেবে। আমিনুল ইসলাম অবি ভাই। আচ্ছা, আপনাদের কি এই যে বিজনেস স্ম্যাক কেবাব এই যে লমজাতে আছে, এই বিজনেসের ওয়েবসাইট আছে? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস আছে? হ্যাঁ, ইমেলও আছে। আচ্ছা, যারা যোগাযোগ করতে চায় ওইটা কি ফেসবুক আছে। যারা যোগাযোগ করতে চায় আপনার সাথে ওইখানে ইমেল থ্রুতে তো যোগাযোগ করা যায় না? হ্যাঁ, করতে পারবো। যারা আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগের ইস্যুটা আপনারা টাইটেলে লিখে দেবেন, কারণ ওনার কাছে অনেক ধরনের মেইল আসতে পারে। তো যাতে উনি আপনার মেইলটা উত্তর দিতে ওনার ইচ্ছা হয়, সেজন্য টাইটেলটা লিখে দিবেন, কারণ কেন আপনারা ওনার সাথে যোগাযোগ করতে চান এটা লিখে দিবেন, এবং ফুল সারমর্মটা তুলে ধরবেন। উনি আপনাদের সাথে পরে ফোনে অথবা যেভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাইয়া, আপনাকে খুব ভালো লাগলো, আপনার বন্ধু পার্টনার ওনাকে খুব ভালো লাগলো। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। আসসালামু আলাইকুম।